প্রচণ্ড তাপপ্রবাহে ফুটছে গোটা দেশ, আর তার মধ্যে ব্যতিক্রম নয় এ রাজ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন তাপপ্রবাহ চলছে, কখনো 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠছে। 8 থেকে 80 সকলেই কিন্তু এই তাপপ্রবাহের মধ্যে বেশ অস্বস্তিতে। প্রচণ্ড ঘাম হচ্ছে, জল বেরোচ্ছে। এই প্রচণ্ড গরমে কী ধরনের খাওয়া উচিত, কিভাবে শরীরকে ঠান্ডা রাখা যাবে, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবীদাস চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডাক্তার দেবীদাস চট্টোপাধ্যায়। আমি বড়দের ডাক্তার, আমি উত্তরপাড়ায় থাকি। আজকের বিষয় হিট স্ট্রোক মানে হচ্ছে আমাদের বডি কোর টেম্পারেচার, মানে রেকটাল টেম্পারেচার যদি 40 ডিগ্রির ওপরে ওঠে তখন তাকে হিট স্ট্রোক বলে। এবং একদিন থেকে আরেকদিন টেম্পারেচার পার্থক্য যদি হয় 1 ডিগ্রি, তাহলে সেটাকে তাপপ্রবাহ বলে। হিট স্ট্রোক হচ্ছে একটা অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশন। তাতে কি হয়, কি করে বুঝবো আমরা? তাতে এই গরম পড়ছে, যে গরমে মানুষ যে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো সেরিব্রাল ডিসফাংশন, মানে ব্রেন ঠিকমতো কাজ করে না। এই হিট স্ট্রোক হলে কীরকম হয়, একটা কনফিউশনাল স্টেট তৈরি হয়। তার কি বলছে, কি শুনছে, কথা ভালো করে উত্তর দিতে পারছে না, এরকম হয় আর কি। আর তার সঙ্গে থাকে কি, একটু জ্বর থাকতে পারে, প্রচুর ক্লান্তি, উইকনেস, জল তেষ্টা, এগুলো পাবে আর কি। কিন্তু মেনলি হচ্ছে গিয়ে ওই সেরিব্রাল ডিসফাংশন থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা ইমার্জেন্সি, এটাকে বাড়িতে ফেলে রাখা উচিত নয় এবং একে ইমিডিয়েটলি চিকিৎসার দরকার, নিয়ারেস্ট হাসপাতালে স্থানান্তরিত করা উচিত। সবচেয়ে স্থানান্তরিকার সময় আমাদের কী দেখতে হয়, ওই এয়ারে অবস্ট্রাকশন দেখতে হয়, রেসপিরেশনটা ঠিক আছে কিনা দেখতে হয়, আর সার্কুলেশন অর্থাৎ ব্লাড প্রেশারগুলো শরীর ঠিক আছে কিনা দেখতে। এই প্রাথমিক পর্যায়গুলো আমরা মোটামুটি দেখে একটু দরকার হলে একটু স্যালাইন চালিয়ে একটু অক্সিজেন দিয়ে কাছাকাছি হাসপাতালে পাঠালে ভালো হয়। সেখানে যা দরকার প্রয়োজনীয় চিকিৎসা করে রোগীকে সুস্থ করে দেবে। কিন্তু এটা চিনতে হবে যে হ্যাঁ, এটা হিট স্ট্রোক, মানে সেরিব্রাল ডিসফাংশন এর সঙ্গে রয়েছে, তখন আর দেরি না করে চিকিৎসা আরম্ভ করা উচিত। রোদে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাজ করছে, পরিশ্রমের কাজ, যারা মাটি কাটে, তারপর মাঠে কাজ করে, তারা পরিশ্রমের কাজ করে, তারা অনেকক্ষণ দাঁড়িয়ে যদি কাজ করে তাদের মাসল স্পেসিগুলো ক্লান্ত হয়ে পড়ে, শরীরে ঘাম হয়, তেষ্টা হয় এবং অনেকক্ষণ ধরে কাজ করলেই তাদের হিটের এফেক্টটা পড়ে যায়। হিটের এফেক্টগুলো আমরা মোটামুটি 3-4 ভাবে ভাগ করতে পারি। প্রথমটা হলো হিট ক্র্যাম্প, ফার্স্ট স্টেজ। হিট ক্র্যাম্পে কী হয় না, মাসলের ভিতরে পেনফুল ক্র্যাম্প হয়। কোন কোন মাসলে হয়? কাপ মাসল, থাই মাসল, মাসলস অফ দি ব্যাক আর চেস্ট মাসল, এখানে পেনফুল স্প্যাজম হবে। তাই করতে গেলে কী, সেটা নিবারণের কী উপায়? তাকে একটু ঠান্ডা জায়গায়, গাছের ছায়ায় সেটা স্থানান্তরিত করতে হবে। একটু ঠান্ডা জল, একটু কোল্ড স্পঞ্জিং করে 2 দিনের বিশ্রাম দিলেই সে আস্তে আস্তে শুয়ে পড়বে। এর পরেরটা হচ্ছে হিট এক্সহস্টন, মানে যখন বডি কোর টেম্পারেচার আরও বেশি হয় তখন এই হিট এক্সহস্টনটা হয়। এতে কি হয়? এতে গা বমি ভাব হয়, মাথা ব্যথা হয়, মাথা ঘোরে, রোগী একটু রেস্টলেস ভাব হয়, আর তার সঙ্গে জল তেষ্টা পায়। ঘাম হতেও পারে, নাও পারে, কারণ অধিকাংশ গরমটা যদি বেশি হয় অনেক সময় ঘাম শুকিয়ে যায়। এই অবস্থায় ওই রকম রোগীকে বাড়িতে নিয়ে আসতে হবে, একটু ঠান্ডা জায়গায় বসাতে হবে, একটু জল, ঠান্ডা জল, মেনলি ওআরএস খাওয়াতে হবে, আর কোল্ড স্পঞ্জিং করতে হবে। ঠান্ডা জল কাপড় ভিজিয়ে গায়ে বারবার স্পঞ্জ করলে টেম্পারেচারটা নেমে আসবে, তখন রোগী সুস্থ বোধ করবে। তখন একটু ওই স্যালাইন ওয়াটার, ওআরএস, লেবুর জল, ডাবের জল, এগুলো খাওয়ালে সে সুস্থ বোধ করবে এবং বাড়িতে তাকে 2-3 দিন রেস্ট দেওয়া লাগবে।
তাতেই আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠবে। এর পরেরটা হচ্ছে গিয়ে হিট সিনকোপ। যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে হট হিউমিড এয়ারে, তারা হঠাৎ করে কী হয়, হঠাৎ করে তারা কোলাপস করে যায়, তাদের ব্লাড প্রেশার লো হয়ে যায়, পালস 3D হয়ে যায়, এক্সট্রিমিটিগুলো কোল্ড এবং কামি হয়ে যায়। তখন বোঝা যায় যে এটা সার্কুলারিটি কোলাপস হতে চলেছে আর কি। আর লাস্ট স্টেজ যেটা হয়, যেটা সেরিব্রাল ডিসফাংশন দিয়ে আরম্ভ হয়, সেটাকে আমরা বলি হিট ক্র্যাম্প। তো এদের মধ্যে হিট ক্র্যাম্পটাই হচ্ছে ডেঞ্জারাস এবং লাইফ থ্রেটনিং, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এটাকে আমরা আগের থেকেই চিনতে হবে এবং সেই মতো ব্যবস্থা নিতে হবে। যারা ইমার্জেন্সি কাজ করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফায়ার ব্রিগেড, পুলিশ রোদে দাঁড়িয়ে কাজ করে, ওদের একটা করে সাদা ছাদ দিলে হবে না, তাদের খাবার জল, একটু ঠান্ডা খাবার জল কাছে রাখতে হবে। তারপর আমার মনে হয় ডিউটি অতক্ষণ না দিয়ে একটু ডিউটি কমিয়ে দিলে ভালো হয়, কিংবা কিছুক্ষণ ডিউটি করে কিছুক্ষণ রেস্ট, কিছুক্ষণ ডিউটি করে কিছুক্ষণ রেস্ট দিলে ভালো হয়। এবং পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া লাগবে। এবং বাইরের খাওয়া, বাইরের কাটা ফল, বাইরের জল, বাইরের পানীয়, শরবত খাওয়া একদম নিষেধ। এখানে পেটের গন্ডগোল হতে পারে, তাতে আরও ভুগবে মানুষ। সুতরাং আগের থেকে প্রিকশন নিতে হবে আর কি। এই ইমার্জেন্সি ডিউটিগুলো তো বন্ধ করা যাবে না, এটা ওদের করতেই হবে, কিন্তু এইভাবে প্রিকশন নিয়ে একটু করলে ভালো হয়। অনেক সুইচ বন্ধু আছে পাশাপাশি আমাদের, তারা তাকে ধরে নিয়ে কোনোটা ছাওয়ায় লম্বাভাবে শুইয়ে দেবে, ফ্ল্যাট করে শুইয়ে বসিয়ে রাখবে না, দাঁড় করেও রাখবে না। তারপর তার জামা কাপড়গুলো একটু আলগা করে খুলে দিতে হবে। তারপর মাথার গায়ে, হাতে, পায়ে ঠান্ডা জল দিতে হবে। একটা গামছা ভিজিয়ে অন্তপক্ষে যদি স্পঞ্জ করে দেওয়া হয় কিছুক্ষণ, তারপর যদি একটু শীতল পানীয় দেওয়া যায় কি, অর্থাৎ দেখুন ওআরএস পাওয়াই যায়, নুন চিনির জল পাওয়াই যায়, এগুলো একটু খালি দিয়ে আস্তে আস্তে সুস্থ উঠবে, তার ভালো লাগবে। দিয়ে তাকে আস্তে আস্তে বাড়িতে পৌঁছে দিলে সবচেয়ে ভালো হয়। এবং বাড়িতে বলে দেওয়া যে ঘরে থাকবেন রেস্টে 2-3 দিন, এবং বাইরে বেরোবেন না রোদে। রোদে গেলেও যথাসম্ভব সকালে এবং সন্ধ্যেবেলায় কাজগুলো সারতে হবে। তীব্র রোদে দুপুরে না বেরোনোই ভালো। জল টাড়তে মানুষ একটু সুস্থ বোধ করে, এবং শুধু মুখে চোখে জল নয়, হাতে, পায়ে, জামা কাপড়টা একটু উঠিয়ে দিয়ে বুকে পিঠেও যদি জল দিয়ে স্পঞ্জ করে দেওয়া যায়, সে খুব সুস্থ বোধ করবে। তাতে কি হয়, ওই লোমকূপগুলো খুলে যায়, তাতে ঘাম হয়। এবং এই হিট এফেক্টেড মানুষদের যদি ঘাম না হয়, তাহলে সেটা খুব বিপদ। ঘাম হলে বরঞ্চ জলটা বেরিয়ে যায়, নলকূপগুলো সাফ হয়ে যায়, তাতে মানুষ সুস্থ বোধ করে। অ্যাট দি সেম টাইম তাকে একটু জল খাওয়াতে, পানীয় জল, ঠান্ডা পানীয় জল, ওই যে বললাম ওআরএস, প্লেন জল, ডাবের জল, শরবত, যে জলগুলোর মধ্যে কোনো রকম দূষিত পদার্থ থাকবে না, যেগুলো পরিষ্কার জল, পানীয় জল, এটা খুব দরকার। কিডনির বিপুল শক্তি, মানুষের একটা কিডনি থাকলেই যথেষ্ট। ভগবান তাকে 2টো কিডনি দিয়েছে যাতে ভালোভাবে কাজ করতে পারে, অসুখ বিসুখ বিষয়ে যেন বিপদে না পড়ে। কাজেই তাকে জল খেতে হবে। সাধারণ মানুষে আমরা বলি 3 থেকে 4 লিটার জল খাবে, এবং এই অবস্থায় গরমকালে সে জলের পরিমাণটা আরও বাড়াতে বলি। কিডনি যদি সুস্থ থাকে 3-4 লিটার 5 লিটার জল খেলেও তার কোনো অসুবিধা নেই, সে পেচ্ছাপ দিয়ে ঘাম দিয়ে সে বার করে দেবে। জল খাওয়ার পরিমাণ নির্দিষ্ট নেই। কিডনি যদি অসুস্থ হয় তাহলে আলাদা কথা, কিন্তু কিডনি যদি ঠিক থাকে, হ্যাঁ, সুস্থ যদি মানুষ থাকে, তাহলে জল খাওয়ার পরিমাণ 3 লিটার, 4 লিটার, 5 লিটার খেলেও কোনো দোষ নেই, কেননা সেটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, পেচ্ছাপের সঙ্গে ঘামের সঙ্গে বেরিয়ে যাবে। সবাই ভালো খাবার মানে রিচ খাবার পছন্দ করে, টেস্টি খাবার পছন্দ করে, বাইরের খাবার পছন্দ করে, কিন্তু এগুলো ঠিক নয়। রোগী খাবে সহজপাচ্য খাবার, কেন গরমে কি হয়, আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি অল্টার্ড হয়ে যায়। সুতরাং ওই যে মানে রিচ খাবার, মশলা দেওয়া, তেল দেওয়া, কষা থাকে, সেই খাবারগুলো খেয়ে সহজে হজম হয় না, পেটের গন্ডগোল হয়, পেট ফুলে যায়, পেটে গ্যাস হয়, বমি, পাতলা পায়খানা অহরই দেখবে গরমকালে হচ্ছে। সুতরাং ওই হালকা নরম বাসি খাদ্য খাবে না, কিন্তু খুব
খারাপ খাবার, খুব এরকম রিচ খাবারও কিন্তু খাবেন একদম না, সহজ পাচ্য খাবার খাবে। আরে দেখুন, আমরা যখন গ্রামে ছিলাম তখন পান্তা ভাত খেতাম। পান্তা ভাত খেতে খুব ভালো লাগে এবং শরীর ঠান্ডা করে, এতে কোনো দ্বিমত নেই। পান্তা ভাত খেতে পারবে, কিন্তু এখানে এদেশে চল নাই, এখানে পান্তা ভাত তৈরি করা যায় না। পান্তা ভাত কিছু ভালো হয়, একটা মাটির হাঁড়ি খেলে সবচেয়ে ভালো হয়। মাটির হাঁড়ি ছাড়াও হয়, যারা করতে যায় তারা পারে। আগের দিনের ভাত তৈরি করে সেটা জল দিয়ে মুখ বন্ধ করে রেখে দিলে পরের দিন সকালবেলায় সেটা পান্তা ভাত হয়, একটু টক টক ভাব হয়। সেটা সামান্য নুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, পোস্ত বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় খেয়েছি, আমরা গ্রামের ছেলে, সুতরাং আমাদের এক্সপিরিয়েন্স আছে। টক দই খুব উপকারী। টক দই বাড়িতে পাতা যায়, না কিনলেই ভালো, কেন টক দইয়ের অনেক সময় সংমিশ্রণ থাকে, ওরা দিয়ে দেয়। আগের দিন বাড়িতে পেতে পরের দিন সকালে দিব্যি খাওয়া যায়, তাতে শরীর সুস্থ থাকে। আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি করে অ্যাসিড তৈরি হয়। এই টক দই খেলে কি হয়, টক দই খেলে ওগুলো সমস্ত নিউট্রালাইজ হয়ে যায়, শরীর সুস্থ থাকে। টক দই অত্যন্ত উপাদেয়। টক দইয়ের ভিতরে যে ল্যাক্টোব্যাসিলাস থাকে, তারা আমার পেটের যে ব্যাসিলাস থাকে, সুস্থ ব্যাসিলাস যেগুলো থাকে, সেগুলোকে বাঁচতে সাহায্য করে, সেগুলোকে বাড়তে সাহায্য করে, যারা আমাদের হজমে উপকার করে এবং আরও অন্যান্য উপকার করে। টক দই খুবই ভালো, ভীষণ ভালো। দুধ প্রোটিন খাওয়ার কোনো দোষ নেই, হালকা করে পনির যখন রান্না করবে, হালকা করে যদি রান্না করেন কোনো অসুবিধা নেই। দুধও ঠিক তেমনি, দুধ খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু দুধের মধ্যে যদি ভেজাল থাকে, দুধের মধ্যে যদি বাসি হয়ে যায়, অর্থাৎ পুরনো হয়ে যায়, সেই দুধ না খাই ভালো। সেই দুধ মুখে দিলে, গন্ধ শুকলে বুঝতে পারবেন যে দুধটা খারাপ হয়ে গেছে, সেই দুধ কিন্তু খাবেন না, কোনোভাবেই খাবেন না। মাছ মাংস খাওয়ারও কোনো দোষ নেই। মাছ খুব বড় মাছ না খাই ভালো। ছোট মাছ 1 কেজির কম ওজন, খুব হালকা করে যে রান্না করো, মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল, একটা আলু, একটা পটল দিয়ে যদি তৈরি করো, খুব ভালোই লাগে খেতে, এবং সেটা উপাদেয় এবং শরীরে কোনো ক্ষতি করে না। মাংসের মধ্যে মিট মানে পাঁঠার মাংস আমার মনে হয় না খাওয়া ভালো। পাঁঠার মাংস খুব রিচ, এবং সেটা ভালো করে রান্না না করলে ভালো লাগে না খেতে। মুরগি মাংস খেতে পারেন, স্যুপ মানে হালকা পাতলা ঝোল, সেটা খেলে কোনো ক্ষতি হবে না, সেটা খেতে পারবে। ডিম খাওয়ার কোনো অসুবিধা নেই, বয়েল ডিম আপনি যদি খান কোনো অসুবিধা নেই, কিন্তু ডিমের ফ্রাইটা এগুলো একটু সাবধানে খাবেন, ওতে গন্ডগোল হতে পারে। ডিম সেদ্ধ খান, কিচ্ছু হবে না। যেগুলো ফলে বেশি জল থাকে, যেমন গোটা তরমুজ বাড়িতে এসে কাটুন, দিয়ে সেটাকে সেদিনই খেয়ে ফেলুন, ওকে রাখবেন না। তারপর পাতিলেবু, তারপর মৌসুমি লেবু, তারপর ডাব, এগুলো তো খুবই ভালো, গরমকালে খুব ভালো। কিন্তু যে ফলগুলো মানুষের ক্ষতি করতে পারে, যেমন ধরুন এরপর কাঁঠাল উঠবে, কাঁঠাল বোধহয় হজম করা যায় না। আম অল্প খেলে কিছু অসুবিধা হবে না, কিন্তু বেশি মাত্রা খেলে আমের বদগুণ হবে। শশা খুব ভালো জিনিস, শশা খেতে পারবেন, কিন্তু শশাও ঠিক তাই, কাটা খাবেন না। ট্রেনে যেমন যেতে শশা বিক্রি হয়, সেগুলো আপনার বর্জন করুন। ওর মধ্যে একটু মশলা দিয়ে দেবে আর আপনি আনন্দে খাবেন, তারপরের দিনে এসে দেখবেন সকাল থেকে ডায়রিয়া আরম্ভ হয়েছে। ওই যে নুনটা দেয়, ওই যে জল দিয়ে ধোয় শশাটা, সেগুলো কিন্তু ঠিক নয়। ওই রকম ফল আপনারা খাবেন না, এরকম হালকা ফল, জলযুক্ত ফল খাবেন, শরীরে উপকার হবে। আমি যেখানে থাকি তার পাশে একজন আখওয়ালা থাকে, সে রোজ সকালে পুকুরে জল দিয়ে মেশিনটা ধোয়। পুকুরের জল, এদো পুকুর ভালো নয়, পুকুরের জল কোনোদিন শুকায় না, সেই জল দিয়ে রোজ ধুতে দেখি আমি তাকে, এবং পরক্ষণেই সে আখ থেকে রস তৈরি করে এই গ্লাস করে দেয়। গ্লাসটা কীভাবে ধোয় আপনারা হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই দেখতে পাবেন আর কি। ওই বালতিতে জল থাকে, ওই বালতিতেই গ্লাসটা ডুবিয়ে দেয়, ডুবিয়ে আরেকটা বালতিতে একটু সামান্য জল দিয়ে নেড়ে আপনাকে দেবে। আপনি সেটা অম্লান বোধনে খেয়ে নেবেন, কিন্তু এরপরে এফেক্টটা দেখবেন
সন্ধেবেলায় গিয়ে আপনার হয়তো পেটে গন্ডগোল হলো, বমি বমি ভাব হলো, খানিকটা বমিও করলেন, তাতে আপনার কষ্ট পড়বে। আমি বলবো আখের রস যে বাজারে বিক্রি হয়, না খেলে কি হয়, খাবেন না, দরকার নেই। আপনি তার জায়গায় একটা ডাবের জল খান, ডাবের অনেক দাম, তার দরকার নেই। তাই সময় করে জল নিয়ে যাবেন, সময় করে বাড়ির থেকে জল যদি নিয়ে যান সেই ভালো। আর তাহলে একটা আপনাকে জল কিনতে হয়, কেনা জলও বিশুদ্ধ জল পাওয়া যায় না। কিছু কিছু কোম্পানি ভালো, বাকি বাকি কোম্পানির জল এই সাধারণ জায়গাতেই বিক্রি হয়, বিভিন্ন নামে বিভিন্ন অনামে। সেই জলগুলোও কিন্তু ভালো নয়, আপনারা খাবেন না। নামি কোম্পানির দু একটা সব জায়গায় পাওয়া যায় না, যদি পায় খাবেন। রেল কোম্পানির জল আপনি খেতে পারেন, সেগুলো অতটা খারাপ নয়। কিন্তু দেখবেন এই পাশে একটুখানি দূরে গেলেই দেখবেন সেখান থেকে জল তৈরি করছে। কি করে ওরা, ওই একটা নলকূপ তৈরি করে, অগভীর নলকূপ, তার থেকে জলটা তুলে সোজা ওই বড় বোতলে ঢুকিয়ে দেয়, দিয়ে এটা মোড়ক লাগিয়ে দেয়, ব্যাস বিক্রি। খুব কম দামে বিক্রি করে। আপনারা ভাবছেন ভালো জল খাচ্ছি, ভালো জল মোটেই নয়, ওটা ভালো জল মোটেই নয়। ওটা সব কিন্তু সাবধান থাকবেন। হ্যাঁ, বড় বড় বোতলে করে দেয় ওরা, হ্যাঁ, 10 লিটার 15 লিটারের জলের বোতল, কিন্তু ওগুলো বাড়ি নিয়ে এসে আপনারা খাবেন না। ভালো কোম্পানির জল যদি পান, একটু পয়সা দিয়ে যদি কেনেন তাহলে ভালো, তা নাহলে আপনারা বাড়িতে ফিল্টারের জল খাবেন। ওআরএস ব্যান্ড করে দেওয়া উচিত, যারা লিকুইড বিক্রি হয় আর কি। কেন, ওআরএস বাড়িতে তৈরি করা যায় তো। একটা প্যাকেট নিয়ে আসলে পাউডার ওআরএস, তাতে 1 লিটার জল দিলেই তো হয়ে যায়। বাড়িতে পরিষ্কার জল, ভালো জল পাওয়া যায়, সেই জল দিয়ে তৈরি করলে হয়ে যায়। তাতে খরচা অনেক কমে, জিনিসটাও ভালো পাওয়া যায়। সুতরাং ওআরএসের পাউডার নিয়ে এসে সেটা বাড়িতে তৈরি করে খাবেন। এবং কেনা যেটা পাওয়া যায় সেটা আপনারা খাবেন না, সেটা খারাপও হতে পারে, সে দামও বেশি। আপনারা যদি এটা খেয়াল রাখেন খুব ভালো হয়। কিছু কিছু পেশেন্ট আছে যারা বলবে ওই জলটা খেয়ে নেব, ওই জলটা কতটুকু থাকে, কত দাম আপনারা কি লক্ষ্য করেছেন? আমি লক্ষ্য করেছি। রোগীদের বলি দেখো ওটা খাবেন না, ওটার দাম বেশি, ওটা অত ভালো নয়। আপনারা জল তৈরি করুন বাড়িতে। কোল্ড ড্রিঙ্কস অনেকেই খায়, কিন্তু খুব ঠান্ডা খেতে বারণ করি আমরা। কেন, গরমের পর ঠান্ডা খেলে গলায় ব্যথা করবে, গলায় একটু জ্বরও আসতে পারে, একটু কাশিও হতে পারে। যাদের কফ কাশির ধাত, তাদের এটা দিয়ে হয়তো জ্বর কাশি 2-3 দিন ভুগিয়ে দেবে। কাজে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা অবস্থায় খাবেন না, একটু টেম্পারেচারটা কমলে তা খেতে পারেন। বরফ, ফাঁকা বরফ খাবেন না, বরফ দেওয়া জলও খাবেন না। বরফ দেওয়া জল কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকম রং মিশিয়ে ওরা লেমনের তৈরি করে, খেতে খুব ভালো লাগে, কিন্তু ওগুলো খাবেন না, ওগুলো খারাপ। আইসক্রিমও ঠিক তাই, যদি ভালো কোম্পানির আইসক্রিম হয় আপনি খেতে পারেন, কিন্তু খুব গরমে না খাই ভালো। ঘরের মধ্যে ঠান্ডা অবস্থায় যদি খান কোনো অসুবিধা হবে না, পেট ঠিক থাকবে। দুপুরের কাজগুলো সকালে আর রাত্রে মিটিয়ে নিন। দুপুরে বেরোবেন না, দুপুরে বাড়িতে থাকবেন, হালকা খাবার খাবেন। আর যাদের খুব দরকার যেতে হয় তাহলে হাতওয়ালা জামাকাপড় পরবেন, মাথা চোখ কান ভালো করে ঢেকে বেরোবেন, একটা কালো ছাতা ব্যবহার করবেন। আর বেশিক্ষণ থাকবেন, যতটুকু দরকার কাজ করে চলে আসবে। আর বাড়িতে কি খাবেন, আমার ছোটোবেলার কথা খুব ভালো মনে পড়ে। তখন মর্নিং স্কুল হতো, মর্নিং স্কুল সকাল 7টার থেকে আরম্ভ, 10টা সাড়ে 10টা বাজলেই শেষ। 11টায় বাড়ি আসতাম, কিছু খেয়েই, পুকুর ছিল, ভালো পুকুর দেশের দিকে, সেই পুকুর সাঁতার কেটে শরীরটাকে ঠান্ডা করে ফেলতাম। তারপরে এসে ওই ভাত ঝোল মাছ যা থাকতো তাই খেতাম, আর মাঝে মাঝে পান্তা ভাতও খেতাম। ভালো, এগুলো খুবই ভালো এবং উপকারী, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবীদাস চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি আরও যদি পরামর্শ পেতে চান, আপনি মেডিটিভস দেখুন, সেগুলো শুনুন, তাহলে অনেক উপকার হবে, যে অনেক কিছু জানতেও পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি। আর হ্যাঁ, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা মেডিটিভস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।